28 এপ্রিল 2003 আজ থেকে প্রায় 21 বছর আগে ভারতের রাজস্থানের আজমির পুলিশের কাছে একটা ফোন আসে। সেই সময় কিন্তু ভারতে ফোন খুব একটা কমন ব্যাপার না, হাতে গোনা কিছু মানুষের কাছেই ফোনের নাগাল আছে। তো সেই হিসাবে ফোন পেয়ে সেই ফোনে যে কথাগুলো পুলিশ শোনে সেটা শুনে পুলিশ প্রথমেই ভাবে যে এই ব্যক্তি মনে হয় মোস্ট প্রবাবলি ইয়ার্কি করছে। সেই ফোনে কি ছিল, যে ব্যক্তি ফোন করেছিল সে পুলিশকে বলছে যে আপনারা আজমিরের এই জায়গায় চলে যান, সেইখানে একটা কুয়ো আছে, সেই কুয়োর পাশে দেখবেন একটা বস্তা আছে এবং সেই বস্তার মধ্যে একটা লাশ আছে। তারপর সেই ব্যক্তি এখানে কিন্তু থামেনি, এরপর সে বলে ওইখান থেকে একটু দূরে একটা নদীর পাশে একটা প্লাস্টিকের মধ্যে একটা মুন্ডু আছে। তারপর সে বলে যে ওর আশেপাশেই একটু খুঁজে দেখবেন যে কিছু রক্ত মাখা জামা কাপড়ও আপনারা ওখান থেকে পাবেন। পুলিশ এর আগে তাকে কিছু বলবে মানে ফোনে, তার আগেই ফোনটা কেটে যায়। সেই নাম্বারটা যখন আবার ট্রাই করা হয় সেই ফোন নাম্বারে আর কোনো রেসপন্স পুলিশ সেই দিন পায়নি। এরপর পুলিশ এই খবরটা যখন সিনিয়র পুলিশ অফিসারদের দেয় তখন সিনিয়র পুলিশ অফিসাররা ভাবে যে এত ডিটেলিং দিয়ে কেউ কিছু বলছে, এটা হয় ফেক হবে নয়তো এটা প্রচণ্ড লেভেলের একটা সত্যি হবে। তো সেই মতন পুলিশ তদন্ত শুরু করে, একটা কেস রেজিস্টার করে। এইবার সেই ব্যক্তি ফোনে যে যে জায়গা বলেছে সেই সেই জায়গা পুলিশ যাবার প্ল্যান করে। প্রথমে পুলিশ যায় সেই কুয়োর পাশে। কুয়োর পাশে তারা দেখতে দেখতেই দেখে একটা বস্তা পড়ে আছে এবং দূর থেকে ওই বস্তাটা দেখেই কেমন একটু অদ্ভুত লাগছে। ওখানে যদি অন্য কোনো মালপত্র থাকতো না তো সেই বস্তার যে আকারটা হতো সেটা একটু অন্যরকম হতো। পুলিশ যেহেতু জানে যে একটা বস্তায় একটা মানুষ ঢোকালে সেটাকে এক্স্যাক্টলি দূর থেকে কেমন দেখতে লাগে, এবং সব থেকে বড় কথা এই বস্তার গায়ে লাল লাল কিছু একটা লেগে আছে। পুলিশ সব বুঝেই সেই বস্তার কাছে যায়, বস্তাটা ওপেন করে এবং ওপেন করে তারা মুন্ডুহীন একটা দেহ দেখতে পায়। যাই হোক, সেই ফোনে সেই ব্যক্তি যে জিনিসটা বলেছিল ফার্স্ট পয়েন্ট কিন্তু একদম হুবহু মিলে গেল। এরপর তারা যাবে ওই আজমিরে যে নদী আছে সেই নদীর পাশে একটা প্লাস্টিকে জড়ানো মুন্ডু আছে। পুলিশ নদীর ধারে বেশ খোঁজাখুঁজি করে। কিছুক্ষণের মধ্যেই এক পুলিশ কনস্টেবলের লাঠিতে, মানে এই লাঠিটা দিয়ে এরকমভাবে চারিদিক দেখছে, সামনেটা জঙ্গল টঙ্গল আছে, সেই লাঠিতে একটা প্লাস্টিক লাগে এবং সেই প্লাস্টিকটা নদীর উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে গড়িয়ে পড়তে থাকে। এবং যখন গড়িয়ে পড়ছে তখন সেই পুলিশ কনস্টেবল দেখছে যে সেই প্লাস্টিকটা তার মধ্যে যদি একটা ফুটবল রাখা হয় ঠিক সেইভাবে যদি গড়িয়ে পড়ে সেরকম মনে হচ্ছে, এবং সেই প্লাস্টিকের গায়েও লাল লাল কিছু একটা লাগানো আছে। এরপর পুলিশ সেই প্লাস্টিকটাকে খোলে। সেই প্লাস্টিকটা খুলে তারা দেখতে পায় একটা মুন্ডু ওখানে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার এখানেই, সেই যে মুন্ডুটা আছে তার সাথে যে ফেসটা আছে সেই ফেসটা কিন্তু পুরোপুরি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তার মানে যে করেছে সে ভালো করেই জানে যে যদি এই ব্যক্তির আইডেন্টিটি না পায় পুলিশ তাহলে কেসটা হয়তো কোনোদিনই সলভ হবে না। পুলিশ ওই জায়গাটির সাইডে জঙ্গলের মধ্যে আশেপাশে খুঁজতে থাকে। এবার কি, সেই যে ফোনে বলেছিল ওখানে আর একটা প্লাস্টিক পাবেন, সেই প্লাস্টিকের মধ্যে রক্ত মাখা জামা কাপড় আছে। তো পুলিশ এইবার সেটা খুঁজছে। খানিকক্ষণের মধ্যে ওরকম আর একটা প্লাস্টিক পায়, সেটা খোলা মাত্রই তারা কিছু ড্রেসপত্র দেখে এবং সেই ড্রেসপত্রে রক্তও লাগানো আছে। তো সেই আননোন ব্যক্তি যে হুট করে একটা ফোনের মাধ্যমে একটা লাশ কোথায় আছে, তার মুন্ডু কোথায় আছে, তার শরীর কোথায় আছে, রক্ত মাখা জামা কাপড় কোথায় আছে, সেই সমস্ত কিছু বলে দিয়েছিল। পুলিশ প্রথমে ভাবছিল যেটাকে ইয়ার্কি, সেই জিনিসটা একদম 100% কাটায় কাটায় মিলে যায়। পুলিশ এই বডি পার্টসগুলোকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। কিন্তু পুলিশের কাছে সব থেকে বড় প্রবলেম এইটাই যে পুলিশ জানেই না যে এই ব্যক্তি কে, কোথায় থাকে, কোথা থেকে এসেছে, তাকে কি এখানে মারা হয়েছে নাকি দূরে কোথাও মেরে এখানে আনা হয়েছে, কবে কখন তার মৃত্যু হয়েছে। 3 দিন কেটে যায়।
3 দিন পর ময়নাতদন্তের রিপোর্ট আসে। ময়নাতদন্তের রিপোর্টে দুটো জিনিস বলা হয়। এক তো এই ব্যক্তিকে মাথায় পিছন থেকে আঘাত করা হয়েছে, দ্বিতীয়ত এই ব্যক্তির মৃত্যুর আগে তাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়, তৃতীয়ত এই ব্যক্তি যে বাদিকের চোয়াল আছে এবং বাদিকের যে চোখ আছে তার মাঝে একটা স্টিলের ওয়্যার পরানো আছে। এবার এই স্টিলের ওয়্যার কেন পরানো থাকে? যদি অ্যাক্সিডেন্ট হয় এবং চোখের নিচে এবং চোয়ালের মাঝে আঘাত লাগে তো সেই জায়গাটাকে পারফেক্টভাবে রাখার জন্য ডাক্তাররা একটা স্টিলের ওয়্যার ঢুকিয়ে দেয়। তো এই ক্ষেত্রেও এই ব্যক্তির কিন্তু ওই অপারেশনটা হয়েছিল। এইটুকু ডেটাটা তো পুলিশ পেল, কিন্তু পুলিশের তদন্ত তখনই এগোবে যখন পুলিশ এই ব্যক্তিকে একটা নাম এবং একটা স্থানের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারবে। যাই হোক, 5-7 দিন কেটে যায়। পুলিশ খুব ভালো করেই বুঝতে পারে যে এই ব্যক্তির যে আইডেন্টিটি আছে সেটা পাওয়া অত একটা সহজ হবে না, সেহেতু তারা একটা অন্য পথ অবলম্বন করে। তারা সমস্ত নিউজ যে মিডিয়া আছে এবং নিউজ পেপার আছে সেখানে এই ব্যক্তির ব্যাপারে অ্যাড দেয়। যেটুকু ফেস ছিল সেটাকে নতুনভাবে রিকনস্ট্রাক্ট করার ট্রাই হয়, তার একটা নতুন ছবি বানানো হয়, তার বডিটা কোথায় কোথায় কিভাবে পাওয়া গেছে সেইগুলো সমস্ত ডেসক্রিপশন দিয়ে নিচে একটা জিনিস লেখা হয় যে তার বাঁদিকের যে চোখ আছে এবং বাঁদিকের যে চোয়াল আছে তার মধ্যে একটা স্টিলের তার বসানো আছে। এই সমস্ত জিনিস দিয়ে ওখানকার যে লোকাল নিউজ পেপার আছে, রাজস্থানে যেসব নিউজ পেপার মানুষ পড়ে, সেই সমস্ত কিছুতে এর একটা অ্যাড দেওয়া হয়। যাই হোক, এই ঘটনাটা আমি আপনাকে আজমিরের বললাম। এই অ্যাড দেওয়ার 2 দিন পর এক ব্যক্তি যার নাম হচ্ছে দুর্গা প্রসাদ, যার বাড়ি হচ্ছে এই আজমির থেকে অনেক দূরে কিষানগঞ্জ বলে একটা এরিয়াতে, সে এই অ্যাডটা দেখে। এই যে কিষানগঞ্জ আছে না, এই কিষানগঞ্জ বলতে পারেন পৃথিবীর কাছে একটা ফেমাস জায়গা। কেন? এইখানে কোনো রাজপ্রাসাদ নেই, এখানে কোনো ইতিহাসও নেই, কিন্তু আছে কি জানেন? আপনার বাড়িতে কি মার্বেল লাগানো আছে? যদি সেই মার্বেলটা ইটালিয়ান মার্বেল না হয়, মানে আপনি যদি প্রচুর বড়লোক না হন, আপনার বাড়িতে যে মার্বেলটা লাগানো আছে 99% চান্স আছে ওইটা মোস্ট প্রবাবলি রাজস্থানের কিষানগঞ্জ থেকেই এসছে। তার কারণ রাজস্থানের কিষানগঞ্জ মার্বেলের জন্য ফেমাস। ওখানে যে পাহাড় আছে সেই সব পাহাড়গুলো কেটেই ওখান থেকে মার্বেল বার করে সারা ভারত এবং যে এশিয়া আছে সেই এশিয়াতে এক্সপোর্ট করা। সেই ক্ষেত্রে এই যে দুর্গাপ্রসাদ আছে না, সেই দুর্গাপ্রসাদ এই অ্যাডটা দেখে হঠাৎই চিন্তায় পড়ে যায়। সে একটা ফেস দেখছে, সেই ফেসটা তার ছেলের সাথে কিছুটা ম্যাচ করছে। তো সেই ক্ষেত্রে সে একটা জিনিস জানে যে তার ছেলের সাথে তার বেশ কয়েকদিন কথা হয়। তার ছেলে মাঝে মাঝেই তাকে ফোন করত, কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেলেও তার ছেলে কিন্তু ফোন করেনি। তার ছেলে একটা ওই কিষানগঞ্জ এরিয়ার বিখ্যাত মার্বেল ব্যবসায়ী ছিল, পয়সা কড়ির কোনো কম ছিল না। এই ছেলে, যার নাম হচ্ছে ভবানী শঙ্কর শর্মা, সে তার ওয়াইফকে নিয়ে এবং 2 বাচ্চাকে নিয়ে এই কিষানগঞ্জেরই একটা বড়লোক এরিয়াতে বাবা মার থেকে আলাদা সে থাকত। দুর্গাপ্রসাদ শর্মা তার ছেলের ফোনে যতবার ফোন করছে ততবার সেই ফোনটা সুইচ অফ করছে। এবার কিছু না পেরে সে ডিসাইড করে যে তার যে বৌমা আছে, যার নাম হচ্ছে নিধি শর্মা, এবার তাকে সে ফোন করে। ফোন করলে নিধি বলে যে আজ থেকে 2 দিন আগে ভবানী হঠাৎই আমার সাথে ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়ে যায়। 2 দিন তার কোনো খোঁজখবর নেই, তার ফোনও সুইচ অফ। যাই হোক, দুর্গাপ্রসাদ এবার আরেকটু চিন্তা করতে থাকে। তার বুকটা যেমন কেমন ধুরপুর ধুরপুর করতে থাকে। কেন? তার কারণ সে যে অ্যাডটা দেখেছিল সেই অ্যাডে একটা অদ্ভুত জিনিস লেখা ছিল। সেটা কি? যে ব্যক্তির লাশটা এখানে পাওয়া গেছে সেই ব্যক্তি বাঁদিকের চোখ এবং চোয়ালের মাঝে একটা স্টিলের তার বসানো আছে, এবং তার হঠাৎ করে এই লেখাটা পড়ে একটা জিনিস মনে পড়ে যায়। সেই জিনিসটা কি? আজ থেকে ঠিক 11 বছর আগে তার ছেলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টের পর
তার যে মেইন আঘাতটা লাগে সেটা মুখের বাঁ দিকে লাগে। তার ফলে তার চোখের বেশ প্রবলেম হয়, তার মুখেরও বেশ ক্ষতি হয়। তাকে রাজস্থানে তো প্রাথমিক ট্রিটমেন্ট করানো হয়, কিন্তু এরপর তাকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। দিল্লিতে তার অপারেশন হয় এবং অপারেশনের পর তার চোখে একটা স্টিলের পাত বসানো হয়। এই জিনিসটা দুর্গাপ্রসাদ বাবু যখন ভাবছে, তার মনটা একদম অস্থির হয়ে ওঠে। সে তার বৌমাকে বলে যে এই রকম একটা অ্যাড দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে, এবং এই যে ছবিটা দেওয়া হয়েছে সেই ছবিটাও কিন্তু ভবানীর সাথে কোথাও না কোথাও একটু হলেও ম্যাচ করছে। তার ওয়াইফ, মানে ভবানীর যে ওয়াইফ এবং দুর্গাপ্রসাদের যে বৌমা আছে, সে বলে যে না না, ও তো দুদিন রেগে ফুগে বাড়ি থেকে চলে গেছে, ও আবার ফিরে আসবে। দুর্গাপ্রসাদ তখন নিজেকে বলে যে আমরা হোল ফ্যামিলি মিলে, তুমিও আসো, আমরা থানায় যাই, থানায় গিয়ে বডিটাকে দেখি। হতেও তো পারে যে ওটা ওর বডি, বা ওর নাও তো হতে পারে, তো অন্তত মন থেকে তো একটা শান্তি পাবো। আমার মনটা কিন্তু খুব কুড়াক ডাকছে। তার ওয়াইফ বলে ঠিক আছে। কিন্তু তার পরের দিন তারা যখন রেডি হয়ে আজমিরের জন্য রওনা দেবে, তখনও তার ওয়াইফ কিন্তু আসেনি। বেশ খানিকক্ষণ তারা ওয়েট করে, কিন্তু তার ওয়াইফ নিধি স্টিল আসেনি। এরপর দুর্গাপ্রসাদ ডিসাইড করে যে সে তার বৌমার বাড়িতে যাবে, সেখানে গিয়ে বৌমাকে নিয়ে আসবে। সেই মোতাবেক তারা যায়, নিধিকে ওই সেম গাড়িতে নিয়ে তারা আজমির পুলিশ স্টেশনে আসে। এবার আজমির পুলিশ স্টেশনে আসার পর এই দুর্গাপ্রসাদ যখন পুলিশকে বলে যে আমার ছেলের যে বা চোখ আছে এবং বা চোয়াল আছে, তার মাঝে একটা স্টিলের তার আছে এবং এই রকম একটা বডি আপনারা পেয়েছেন, সেই বডিতেও এই রকম একটা তার বসানো আছে, এবং আমার ছেলেও কিন্তু লাস্ট প্রায় 3 দিন ধরে গায়েব আছে, তার ফোনও সুইচ অফ, সে বাড়ি থেকে রাগারাগি করে বেরিয়ে গেছে। পুলিশ বলে যে দেখুন, তার তো বসানো আছে ঠিকই আছে, কিন্তু আপনার ছেলের যে একার এই তারটা বসানো আছে এরকম তো না, হাজার একটা মানুষের এরকম একটা অপারেশন হতে পারে। তো তখন দুর্গাপ্রসাদ বলে যে ডাক্তার অপারেশন করেছিল সেই ডাক্তারের ফোন নাম্বার দিচ্ছি। এই ডাক্তারবাবু অপারেশন করার পরেও বছরে 2 বার করে এই ভবানীকে ওখানে ভিজিট করতে হতো হেলথ চেক আপের জন্য, সেহেতু এই ডাক্তারবাবু আমাদেরকে ভালো করেই চেনেন। পুলিশ এবার ওই ডাক্তারবাবুকে কল করে। ডাক্তারবাবুকে কল করার পরেই ডাক্তারবাবু বলে যে হ্যাঁ, আজ থেকে 11 বছর আগে ভবানী শঙ্কর শর্মার এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার চোখের নিচে একটা স্টিলের তারও বসেছিল। কিন্তু পুলিশ বলে যে এরকম তো অনেকেরই হয়, অনেকেরই বসতে পারে। তখন ডাক্তারবাবু বলে যে না, এই অপারেশনটা খুব একটা কমন অপারেশন না, এবং এই অপারেশনটা সব হসপিটালে হয়ও না। পুলিশ কিছুটা হলেও বিশ্বাস করে। এবার পুলিশের আর একটা প্রবলেম, যে বডিটা তারা পেয়েছে তার যে ফেসটা তারা দেখাবে, সেই ফেসটা দেখাবে কি? সেই ফেসটা তো পুরোপুরি নষ্ট করে দেওয়া হয়েছে, এবং যে রিকনস্ট্রাক্ট করা ফেসটা আছে সেটা এই দুর্গাপ্রসাদ বাবু এবং তার বৌমা নিধি বলছে যে কিছুটা তো তার ছেলের সাথে মিল খায়, কিন্তু পুরোটা তো নয়। তো সেই ক্ষেত্রে তো কনফার্মেশন এখানেও নেই। এরপর তখন পুলিশ বলে যে আচ্ছা, আমরা কিন্তু কিছু রক্তমাখা জামা কাপড়ও এখানে পেয়েছি। তখন দুর্গাপ্রসাদ বাবু বলে যে ঠিক আছে, আমরা ওটা দেখেই আইডেন্টিফাই করার চেষ্টা করছি। পুলিশ একটা ছোট পুটলি আনে, প্লাস্টিকের ব্যাগ, তাতে স্টিল রক্ত লেগে আছে। পুলিশ ওই ব্যাগটা খোলার আগেই নিধি রীতিমতন ওই পুলিশ স্টেশনে চিৎকার করে কাঁদতে শুরু করে। আর পুলিশও অবাক হয়ে গেছে, আরে আমি তো এখন পুটলির গিটটাই খুলিনি, সেই পুটলির ভিতরে কি আছে না আছে সেটা দেখেই এই ভদ্রমহিলা কেন এইভাবে তার স্বরে কাঁদছে। তো যাই হোক, এরপর পুটলিটা খোলা হয়। পুটলির মধ্যে থেকে যে ড্রেসটা বেরিয়ে আসে, সেই ড্রেসটা দেখে নিধি আরও কাঁদতে থাকে, বলে যে হ্যাঁ, এটা আমার হাজবেন্ড ভবানী শঙ্কর শর্মারই। দুর্গাপ্রসাদ বাবু একটু হতভম্ব হয়ে যায়, তার কারণ একদিকে তার বৌমা বলছে যে এটা তার সন্তানেরই রক্তমাখা ড্রেস, উল্টো দিকে এই দুর্গাপ্রসাদ বাবু তো জানেই না, বিকজ তার সাথে তো তার ছেলে থাকে না, দূরে থাকে, সেহেতু সে কোন ড্রেস পরে, কোন ড্রেস ইউজ করে সেই ব্যাপারে দুর্গাপ্রসাদ বাবুর কোনো আইডিয়াই নেই। এইটুকু পরে এই দুর্গাপ্রসাদ বাবু, তার যে ছোট ছেলে আছে এবং তার সাথে তার যে ওয়াইফ আছে,
তারা তিনজন সোজা পুলিশকে গিয়ে বলে যে এটা যদি আমার ছেলের লাশ হয়, তার যদি মৃত্যু হয় এবং সেই মৃত্যুর জন্য একমাত্র দায়ী হবে তার ওয়াইফ নিধি শর্মা, মানে তাদের বৌমা। এইদিকে নিধি শর্মা পুলিশকে গিয়ে বলে যে আমার হাজব্যান্ডের মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয় সেটা তার ফ্যামিলি, মানে তার বাবা, তার মা এবং তার ছোট ভাই। কারণ কি? ফ্যামিলি বলে, মানে ভবানীবাবুর যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলি বলে যে এই নিধি সবসময় এই ভবানীকে অপছন্দ করত, তার সাথে ঝামেলা করত এবং তার সাথে সাথে এই ভবানী আমাদের সাথে দেখা করুক, আমাদের সাথে থাকুক, এইটা কখনোই চাইনি। এই কারণে আজ থেকে প্রায় 5 বছর আগে হঠাৎই ভবানীকে বাধ্য করা হয় এই কিষানগঞ্জেরই একটা সাইড এরিয়াতে নতুন জায়গা জমি কিনে সেখানে বাড়ি করার, এবং সেটাতে প্রেশারাইজ করেছে এই নিধি। এবার নিধি ওই পুলিশ স্টেশনে উল্টে বলে যে এই যে ফ্যামিলি দেখছেন না, এই ফ্যামিলি অ্যাকচুয়ালি প্রচণ্ড লোভী ফ্যামিলি। এরা চায় যে তাদের যে দাদা আছে ভবানী শর্মা, তার যে প্রপার্টি আছে, তার যে ব্যবসা আছে সেটা হাড়পানোর। এবার পুলিশ স্টেশনে তাদের মধ্যে রীতিমতন ঝগড়া লেগে যায়। এর পুলিশ কোনো মতে এই ঝগড়াটা থামিয়ে তাদেরকে যে যার মতন বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু পুলিশের কাজ এখনো অনেক বাকি। পুলিশ তদন্ত শুরু করে। যেহেতু এখানে এক ফ্যামিলি আর এক ফ্যামিলিকে দোষ দিয়েছে, সেহেতু পুলিশ প্রথম ডিসাইড করে এই যে ভবানী শর্মার ফ্যামিলি আছে, তার যে মা আছে, তার যে ভাই আছে, তার যে বাবা আছে, তারা কি আদেও লোভী? তারা কি লোভের বশে এই জিনিসটা করেছে? তো পুলিশ তদন্ত করে একটা জিনিস দেখে, ভবানী শর্মার যে ফ্যামিলি আছে সেটা একদম পরিষ্কার, সেখানে কোনো প্রবলেম নেই। উল্টো দিকে এই যে নিধি আছে এবং নিধির যে ফ্যামিলি আছে, এবং সেই ফ্যামিলি স্পেশালি বলতে গেলে তার যে ভাইরা আছে, তাদেরকে পুলিশের কিন্তু কেমন একটা যেন সন্দেহ হতে থাকে। এবং যখনই এই পুলিশ নিধিকে কোনো না কোনো কোশ্চেন করতে যায়, সঙ্গে সঙ্গেই অদ্ভুতভাবে তার যে ভাইরা আছে তারা এসে নিধিকে কোথাও না কোথাও একটা সেফগার্ড করে। মানে কোশ্চেন করা হচ্ছে নিধিকে, কিন্তু তার অ্যান্সার পুলিশ পাচ্ছে তার ভাইদের কাছ থেকে। যখনই পুলিশ কিছু বলছে যে আপনারা কেন অ্যান্সার দিচ্ছেন, তখনই তার ভাইরা বলছে আমার বোনের স্বামী মারা গেছে, আমাদের জামাইবাবু মারা গেছে, তো এই মুহূর্তে আমার দিদি কি করে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেবে? তো সেই জিনিসটা তো আমরা বলছি, আপনাদের প্রবলেম কোথায়? আর পুলিশও কোথাও যেন ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছে যে হচ্ছেটা কি ব্যাপার। পুলিশের তদন্তের এক পর্যায়ে এই যে ভবানী নতুন যেখানে বাড়ি করেছিল তার আশেপাশে যত প্রতিবেশী আছে তাদের কাছ থেকে একটা রিপোর্ট পায়। সেই রিপোর্টটা কি, এই যে নিধি আছে এবং ভবানী শর্মা আছে, রিসেন্টলি এদের সম্পর্ক কিন্তু একদম তলানিতে গিয়ে ঠেকেছিল। রোজকার ঝামেলা অশান্তি ওই বাড়িতে কন্টিনিউয়াস চলত। এরপর পুলিশের কাছে একটা মোক্ষম প্রমাণ আসে। সেই প্রমাণটা কি জানেন? সেটা হচ্ছে এই ভবানী শর্মার একটা ডায়েরি। সেই সময় এত ফোন ছিল না, এত হোয়াটসঅ্যাপ ছিল না। আজকের দিনে হলে মানুষ হয়তো হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে স্ট্যাটাস দিত তার ফ্যামিলিতে কি ঝামেলা অশান্তি চলছে, যেটা আমরা কম বেশি কিন্তু দেখি। কিন্তু সেই সময় ডায়েরি লেখার একটা বড় প্রচলন ছিল। 2003 সালে, তখন আমি মোস্ট প্রবাবলি ক্লাস 1 পড়ি, এরকম ক্লাস 1-এ পড়ি। সেই সময় বাবা আমাকে একটা ডায়েরি কিনে দিয়েছিল, আমার স্টিল মনে আছে। সেই সময় বেশ মজা করে ডায়েরি লিখতাম যে কোথা থেকে কোন গাছ থেকে পেয়ারা পেরেছি, কোথা থেকে জাম পেরেছি, এরকম অনেক স্টোরি আছে। যাই হোক, তো এই ক্ষেত্রে ভবানী শর্মার সেই ডায়েরি পুলিশের কাছে একটা মোক্ষম প্রমাণ হিসেবে আসে। তার কারণটা কি? এখানে ভবানী শর্মা তার দিনের কথা তো লিখছে, তার বিজনেসে কি হয়েছে, তার সাথে সাথে তার ফ্যামিলিতে কি হয়েছে, মানে স্পেশালি তার ওয়াইফের সাথে তার রিলেশনটা সে কন্টিনিউয়াস কিন্তু লিখে গেছে। এবং সেই ডায়েরি পড়ে পুলিশ অবাক হয়ে যায়। এখানে নিধির যে আসল চরিত্র, মানে স্বামী স্ত্রীর মাঝে যে কথাবার্তাগুলো হয়, সেই কথাবার্তাগুলো পুলিশ প্রথমবারের জন্য জানতে পারে। সেটা কি? ভবানী রীতিমতন লিখছে যে তার ওয়াইফ তার সাথে ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়ে যায়, 2-4 দিন গায়েব থাকে। গায়েব থাকার পর হুট করে কোনো একদিন অনেক রাত করে বাড়ি ফেরে। তার কথা কোনো কিছুই শোনে না, তাকে সব সময় কোনো না কোনো কিছু নিয়ে সন্দেহ করে। এই নিধি তার যে বাপের বাড়ি আছে, তার যে ভাইরা আছে, তাদের কথা শুনে রীতিমতন সব কাজ করে। তো এই ক্ষেত্রে নিধির ব্যাপারে ভবানী শর্মার যে নেগেটিভ রিভিউটা ছিল সেটা পুলিশের কাছে এখন রীতিমতন একদম ক্লিয়ার।
এইখানেই শেষ না, ভবানীর ডায়েরিতে আরও অনেক কিছু লেখা ছিল। সেই লেখাগুলোর মধ্যে কিছুটা আমি আপনাদেরকে বলছি। যেমন ধরুন, বাচ্চাদের ছেড়ে এই নিধি মাঝে মাঝেই গায়েব হয়ে যেত, মানে এক তো গায়েব হয়ে যেত, মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে, একবার বাচ্চাদের ছাড়া, এরকম একাধিকবার হয়েছে। তারপর এই নিধি বারবার একটা জিনিস এই ভবানীকে প্রেশার দিত। সেটা কি? এই যে টোটাল বিজনেস আছে, টোটাল যে প্রপার্টি আছে, সেইটা নিধির নামে করে দিতে হবে। এই যে ভবানী আছে, সে তার নিজের মা বাবার সাথে দেখা করতে যেতে পারত না। কেন? নিধির ভয়। নিধি যদি কখনো জানতে পারত যে এই ভবানী তার মা বাবার সাথে, তার ভাইয়ের সাথে দেখা করতে গেছে, তো রীতিমতন একদম বাড়ি কাঁপিয়ে ঝামেলা করত। এই কারণে ভবানী লুকিয়ে লুকিয়ে তার মা বাবার সাথে দেখা করতে যেত। এই জিনিসটা জেনে পুলিশ অনেকটা ক্লিয়ার হয়ে যায় যে এখানে কার উপর সন্দেহ করবে, এবং এই যে ডায়েরি আছে, ডায়েরির যে ব্যাপারগুলো আছে, সেটার কনফার্মেশন নেওয়ার জন্য পুলিশ এই যে ভবানীর ফ্যামিলি আছে, তার মা বাবা আছে, তার ভাই আছে, তাদেরকেও এই ব্যাপারগুলো বলে। তারাও বলে যে হ্যাঁ, এই কথাগুলোই কিন্তু আমরা থানাতে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের কথাকে হাইজ্যাক করে এই নিধি উল্টে আমাদের উপরেই দোষ চাপিয়ে দেয়। তো যাই হোক, এইবার পুলিশ ডিসাইড করে নিধিকে ডেকে একটু স্পেশালভাবে ট্রিটমেন্ট দিয়ে জিজ্ঞাসাবাদ করাবে। কিন্তু যতবারই এই নিধিকে ডাকা হয়, নিধি হয় আসে না, আসলে তার দাদাদের সাথে আসে। এই সমস্ত কিছু দেখে পুলিশ ভাবে যে না, এইখানে এইভাবে চলবে না। একদিকে কারোর হাজব্যান্ড মারা গেছে, তার ওয়াইফকে জোরাজুরি করে কোশ্চেনিং করলে লোকে পুলিশের উপর কোশ্চেন তুলবে। তো সেহেতু পুলিশ ডিসাইড করে, যেহেতু এবার এই যে ভাইরা আছে, এই ভাইরা সবসময় তার বোনকে বাঁচাচ্ছে, তো সেহেতু এই ভাইকে এবং বোনকে, এদের দুটো পার্টিকেই প্রথমে থানাতে ডাকে। তো পুলিশের কথা মতন পুলিশ তাদেরকে ডাকে নর্মাল কোশ্চেনিংয়ের জন্য। এইবার নিধিকে এক জায়গায় বসানো হয় এবং তার ভাইকে আরেক জায়গায় বসানো হয়। এবার ভাই এতদিন ধরে যে পাকামি করছিল, সেই পাকামির ট্রিটমেন্ট পুলিশ একটু দিতে শুরু করে। দেওয়ার পর পুলিশ বলে যে তোমার বোন নিধি সমস্ত কিছু স্বীকার করে নিয়েছে, তো আর লুকিয়ে লাভ নেই, যা জানো সেটা ক্লিয়ার করে বলো, না হলে তুমি লাস্ট কয়েকদিন ধরে যে যে পাকামিগুলো করেছো তার আরও অনেক ট্রিটমেন্ট কিন্তু আমাদের জানা আছে। বোন কিন্তু ভাঙেনি, কিন্তু দাদা সামহাও ভেঙে যায়, এবং দাদা ভেঙে বলে যে হ্যাঁ, আমার নিজের বোনই তার জামাইবাবু, মানে আমাদের জামাইবাবুকে মেরে ফেলে। পুরো ব্যাপারটাই এই ভাইরা জানত। এরপর নিধিকে ওই রুমে ডাকা হয়। নিধিকে বলা হয় যে তোমার যে দাদা আছে বা ভাইরা আছে, তারা সমস্ত কিছু স্বীকার করে নিয়েছে, এইবার তুমি বলা শুরু করো, না হলে তোমারও অবস্থা খুব একটা ভালো হবে। এবার নিধি বলতে শুরু করে। সে প্রথমেই বলে যে আমাদের বিয়ে আজ প্রায় 10-11 বছর হয়ে গেছে, আমাদের দুটো বাচ্চাও আছে, মোটামুটি সুখের সংসার ছিল, আয় ইনকামে কোনো কিছুরই কোনো কম ছিল না। কিন্তু প্রথম থেকেই আমার একটা জিনিস কিন্তু ভবানীর উপর সন্দেহ হতো। সেটা কি? ভবানী অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে আছে। তার প্রমাণ আমি বারবার খোঁজার চেষ্টা করতাম। এই ভবানী মাঝে মাঝেই বিজনেস ট্রিপের নাম করে সে বাইরে যেত, কিন্তু যখন সে বাইরে যেত সে প্রচণ্ড খুশি থাকতো, প্রচণ্ড এক্সাইটেড থাকতো। আরে একটা মানুষ যখন ব্যবসার কাজে বাইরে যায়, তখন সেই ব্যক্তি কি খুশি থাকে? তার মাথায় তো একটা চিন্তা কাজ করে। নিধি এইভাবে কিন্তু পুলিশকে বলছে, বুঝিয়ে বুঝিয়ে। পুলিশ বলছে হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। নিধি তারপর বলছে যখন সে বিজনেসে যায়, তারপর সেখান থেকে যখন ফিরে আসে, তখনও এই যে ভবানী, মানে আমার হাজব্যান্ড, প্রচণ্ড খুশি। এবার আপনি ভাবুন যে একটা বিজনেসের কাজে বাইরে গেলে সে মুম্বাই যায়, দিল্লি যায়, গুজরাট যায়, ঠিক আছে, ব্যবসায় তো সবসময় লাভ হয় না, তো অল টাইম সে বাইরে থেকে যখন আসতো তখন হাসতে হাসতে আসতো কেন? তো এখানে তো সন্দেহ হওয়ার জায়গা আছে। এবং সেই সন্দেহটা, মানে এই যে নিধি ছিল না, সেই নিধি অ্যাকচুয়ালি সন্দেহবাতিক ছিল। এই সন্দেহবাতিকতাটাই এই ভবানীর উপর সে চাপিয়ে দিতে চাইছে। এই কারণে প্রথমে সে কী করে, এই যে ফ্যামিলি আছে, ভবানীর যে ফ্যামিলি আছে, সেই ফ্যামিলি থেকে ভবানীকে আলাদা করে, আলাদা জায়গায় বাড়ি করায়। সেই বাড়িতে পুরো কন্ট্রোলটাই কিন্তু নিধির ছিল। নিধি ভবানীকে রীতিমতন মেন্টাল টর্চার করতো। এই করতে করতে ভবানী ক্লান্ত হয়ে গেছিল যে এইভাবে কি করে করা যায়। সে বইয়ের কাছে সমস্ত কিছু সারেন্ডার করেছিল, সে তার মা বাবার কাছেও পর্যন্ত লুকিয়ে লুকিয়ে যেত। কিন্তু এরপরেও এই যে নিধি আছে, সেই নিধির
যে সন্দেহবাতিক ব্যাপারটা আছে না, সেটা কিন্তু কমেনি। কিন্তু এই সন্দেহবাতিক অবস্থা হতে হতেই তার হঠাৎই লোভটা চলে যায় প্রপার্টির দিকে। যেহেতু ভবানীর আর্থিক অবস্থা খুবই ভালো ছিল, তার একটা ফ্যাক্টরি ছিল এবং সেই ফ্যাক্টরিতে প্রচুর মানুষও কাজ করতো, সেহেতু এই নিধি বলে যে প্রপার্টিটা আমার নামে লিখে দাও। পুলিশ বলে যে নিধি, তোমার হঠাৎ করে তোমার হাজব্যান্ডের প্রপার্টি কেন লাগবে? তোমার হাজব্যান্ড মরে গেলেই তো, মানে এই যে যখন মেরে ফেলেছো এরপরে তো প্রপার্টিটা তোমারই হয়ে যেত। কিন্তু তখন নিধি বলে যে আমার মনে সবসময় একটা ভয় থাকতো যে এই ভবানী যদি কখনো আমাকে ছেড়ে তার মা বাবার কাছে চলে যায় এবং পুরো বিজনেসটা তারা যদি হড়পিয়ে নেয়, তার ভাই যদি কোনোভাবে চালাকি করে এই ভবানীর কাছ থেকে পুরো বিজনেসটা হড়পিয়ে নেয়, টাকা পয়সা প্রপার্টি যদি হড়পিয়ে নেয়, তাহলে আমার কি হবে? যদি এই যে ঝামেলা হচ্ছে সেই ঝামেলার ফলে ভবানী যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয়, তার প্রপার্টি যদি আমি না পাই, তাহলে কি হবে? ভবানী যদি সেকেন্ড বিয়ে করে, ওই যে অ্যাফেয়ারের সন্দেহ, সেইখান থেকেই সে ভেবেছে যদি একটা সেকেন্ড বিয়ে করে, সেই বিয়ে করলে প্রপার্টি তো সেই নতুন বইয়ের কাছে চলে যাবে, তখন তো আমি আর প্রপার্টি পাবো না, তাহলে আমার কি হবে? এই সব চিন্তা ভাবনা করে সে হঠাৎই একদিন ডিসাইড করে নেয় যে এনাফ ইজ এনাফ, এইবার এই ভবানী শর্মা মানে নিজের হাজব্যান্ডকে সে এই পৃথিবী থেকে সরিয়ে দেবে। যাই হোক, সে ভাবে যে কাকে নিয়ে এই কাজটা করা যেতে পারে। ভাবতে ভাবতে তার মনে হয় তার বাড়ির যে গাড়ির ড্রাইভার আছে সে একটা উপযুক্ত প্রার্থী কিন্তু এখানে হতে পারে। সে তার ড্রাইভারকে বলে যে তোমাকে একটা কাজ করতে হবে। এবার এই ড্রাইভারের ব্যাপারে একটু বলা দরকার আছে। এই ড্রাইভার হচ্ছে ভবানীর খুব বিশ্বস্ত ড্রাইভার এবং বেশ পুরনো ড্রাইভার। এই ভবানী তাকে কিন্তু একটা গাড়ি কিনে দিয়েছে এবং সেই গাড়ির ইএমআই যেটা হয়, সেই লোন যেটা হয়, সেটা চোকাচ্ছে কে? ভবানী চোকাচ্ছে। ভবানী একটা দাঁড়িয়ে দিল ভালো মানুষ ছিল, ড্রাইভারকে হেল্প করে যে তুমি একটা নিজস্ব গাড়ি হলে তুমি কিছু ভাড়া কাটাতে পারবে, তো এতে তোমার হেল্প হয়ে যাবে। তো এই ক্ষেত্রে তার ওয়াইফ মানে নিধি শর্মা এই ড্রাইভারকে অফার দেয়, এই যে লোনটা তোমার নামে চলছে, যেটা আপাতত ভবানী শর্মা দিচ্ছে, মানে আমার হাজব্যান্ড দিচ্ছে, সেইটা আমি পুরোটাই একবারে কমপ্লিট করে দেবো, তার সাথে তোমাকে অনেক টাকা দেবো। তোমাকে আর লোকের বাড়ি বাড়ি গিয়ে বা লোকের এই যে ড্রাইভারই আছে সেই ড্রাইভারই করতেই হবে না, তুমি নিজের একটা ব্যবসা গড়ে তুলতে পারবে। এই ড্রাইভার কোনোভাবে লোভে পড়ে যায় এবং সে এগ্রি হয়ে যায়। 28শে এপ্রিল পুলিশের কাছে একটা আননোন ফোন এসেছিল। ঠিক তার আগের দিন 27শে এপ্রিল 2003 তারা প্ল্যান করে এই দিনেই এই ভবানী শর্মাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। তাদের প্ল্যান মাফিক এই ভবানী শর্মা যখনই বাড়িতে আসে তাকে তার ওয়াইফ নিধি একটা জুস খেতে দেয় এবং সেই জুসের মধ্যে মেশানো ছিল ঘুমের ওষুধ। সেটা খাওয়া মাত্রই এই ভবানী শর্মা অজ্ঞান হয়ে যায়। তারপর তার মাথায় একটা রড দিয়ে এই দুজন মিলেই 2-4 বার বাড়ি মারে এবং বাড়ি মারার পর সেই লাশটাকে তারা বেসিনে নিয়ে যায়, নিয়ে গিয়ে সেখানে মুন্ডু এবং শরীরটাকে আলাদা করে। তাদের প্রথমে প্ল্যান ছিল যে ঘরের মধ্যেই পুরো লাশটাকে জ্বালিয়ে দেবে, কিন্তু সেই প্ল্যানটা তাদের কার্যকর হয়নি। এই কারণেই তারা ভাবে যদি লাশটা এখানে জ্বালাই তাহলে বাড়িঘরে আগুন লাগতে পারে, তার সাথে সাথে প্রতিবেশীরাও দৌড়ে আসতে পারে। এরপর ওই যে মুন্ডুটা আছে সেটাকে তারা ছাদে নিয়ে যায়। ছাদে নিয়ে গিয়ে যে গ্যাস ওভেন আছে না, একটা গ্যাসের সিলিন্ডার নিয়ে এসে তার উপর যে ওভেন আছে সেই ওভেনে সেটাকে পোড়ায়, পুড়িয়ে পুরো মুখটাকে নষ্ট করে দেয়। এরপর 2-3টে যে প্লাস্টিকের ব্যাগ হয়, বস্তা হয়, তাতে নিয়ে তারা রাত্রেবেলা বেরোয় ওই বডিটাকে ডিসপোজ করার জন্য। কিন্তু বেরোতেই তারা দেখতে পায় যে পুলিশের অনেক জায়গায় অনেক নাকা চেকিং চলছে। তাদের প্ল্যান ছিল একটা নদীতে ফেলে দেবে, নদীতে এই লাশটা ভেসে ভেসে চলে যাবে। কিন্তু যেহেতু পুলিশের নাকা চেকিং সেই দিন চলছিল, সেই কারণে তারা ওই যে কিষানগঞ্জ আছে এবং কিষানগঞ্জের যে সাইডে যেসব এরিয়াগুলো আছে সেই সব এরিয়াতে যেখানে জঙ্গল টাইপের জায়গা আছে সেখানে এই বডির পার্টসগুলো এক এক করে ফেলতে থাকে। এরপর আপনার মনে সব থেকে বড় কোশ্চেন এসছে যে সমস্ত কিছু তো জানলাম, কিন্তু সেই আননোন মানুষটাকে ছিল যে পুলিশকে ফোন করে। এখন পুলিশ খোঁজার অনেক ট্রাই করেছিল যে সেই আননোন মানুষটা কে। পুলিশ কোনোভাবেই এই ব্যক্তিকে আর খুঁজে পায়নি। কিন্তু ঘটনা কিন্তু এখনো শেষ হয়নি, ঘটনা আরও বাকি আছে। 2004 সালে চার্জশিট পেশ করে পুলিশ এদেরকে কোর্টে তোলে। লোয়ার কোর্ট এদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
হাইকোর্টে তারা যায়, হাইকোর্টেও সেম জিনিস থাকে, সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টেও তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। কিন্তু আজ থেকে বেশ কয়েক বছর আগে যাবজ্জীবন কারাদণ্ড মানে 14 বছর ম্যাক্সিমাম সেন্টেন্স ছিল। 2004 সালে এরা জেলে যায়, এই নিধি এবং ড্রাইভার। 2018 সালে এরা বেরিয়ে আসে। বেরিয়ে আসার পর এই নিধির ঘটনা আবার শুরু হয়। সেটা কি, এই নিধির 2 বাচ্চা ছিল, যে বাচ্চাদের কাছ থেকে তাদের বাবাকে তাদের নিজের মাই সরিয়ে নিয়েছিল। এই বাচ্চা দুটো তাদের দাদু এবং ঠাকুমার কাছে মানুষ হচ্ছিল। এই বাচ্চা দুটো যখন তার বাবার ব্যাপারে শুনে তার বাবাকে কি করে মারা হয়েছে, তারা তার মায়ের সাথে কোনোভাবেই কোনো কিছুতে দেখা করতে চায় না। নিধি অনেকবারই চেষ্টা করে কিন্তু সেটা পারেনি। এবার নিধি কেন করছিল? সন্তানের মায়ের জন্য? না, সে সন্তানের মায়ের জন্য করছিল না, সে প্রপার্টির জন্য করছিল। তার কারণ ভবানী শর্মা মারা যাওয়ার পর তার পুরো প্রপার্টিটাই তো এই 2 ছেলের কাছে চলে গেছে। তো সেই ক্ষেত্রে ভাবছিল এই নাবালক ছেলেগুলোর কাছ থেকে যদি কোনোভাবে প্রপার্টিটা আবার হারিয়ে নেওয়া যায়। এবার আপনি বলবেন প্রমাণ কই? একটা মায়ের ব্যাপারে আপনি এরকম বলছেন? না, আমি এমনি বলছি। এই মা, এই নিধি শর্মা, সে কোর্টে যায়, কোর্টে গিয়ে বলে যে আমার হাজবেন্ডের যে সম্পত্তি আছে সেটা তো আমার পাওয়ার কথা, আমার ছেলেরা তো স্টিল নাবালক আছে, এখনো বড় হয়নি, এখনো তারা কিছু বোঝেনি, তাদের সম্পত্তি তো হড়পিয়ে নিচ্ছে তাদের যে কাকা আছে। এই কথাটা শোনার পর কোর্ট তার এগেনস্টেই রায় দেয়, বলে যে ছেলেরা এখন যথেষ্ট বড় হয়ে গেছে, আপনি তাদের কাছে যাবেন না এবং তারা তাদের সম্পত্তি নিয়ে যেটা খুশি করতে পারে। কিন্তু এর পরেও নিধি কিন্তু পিছু ছাড়েনি। নিধি স্টিল একের পর এক কেস করতে থাকছে, যে হাজব্যান্ডকে সে মেরেছিল সেই হাজব্যান্ডের প্রপার্টি নেওয়ার জন্য। ভাবুন কি অদ্ভুত মানুষ এই পৃথিবীতে আছে। তো যাই হোক, আজকের ঘটনা এটা ছিল, এবং ঘটনাটা যদি আপনার ভালো লাগে আর এরকম ঘটনা যদি প্রতিনিয়ত শুনতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আজকের ঘটনাটা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, আবার দেখা হবে।